স্টার্ট। তাহলে দেখো, এর আগের দিন আমরা অনেকগুলো গ্ল্যান্ড পড়েছিলাম, তাই না? থাইরয়েড গ্ল্যান্ড, যেটা আমাদের বডির মেটাবলিজমকে কন্ট্রোল করে, যেটা তৈরি করতে লাগে কি আয়োডিন, তাই না? আয়োডিন না খেলে থাইরক্সিন হরমোন ঠিক করে তৈরি হবে না, তখন থাইরয়েড গ্ল্যান্ড বড় হয়ে যাবে, ওটাকে গয়টার বলে। এই যে গয়টারের আমরা এই ছবিটা দেখেছিলাম, তাই না? তারপরে হাইপোথ্যালামাস, পিটুইটারি, এগুলো আমরা করেছিলাম। তো তিনটা গ্ল্যান্ডই বেশি হয়েছে, হাইপোথ্যালামাস, পিটুইটারি আর থাইরয়েড। তো এবার আজকে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ডাইরেক্ট চলে আসো 6 নম্বরে, প্যানক্রিয়াস। ডাইরেক্ট চলে আসো 6 নম্বরে, যেটার নাম হচ্ছে প্যানক্রিয়াস। মাঝখানে 4-5 লাগবে না, ওটা তোমাদের মেইন সিলেবাসে প্যারাথাইরয়েড আর থাইমাস এগুলো লাগবে না। যদি লাগেও তাহলে পরীক্ষার আগে আমি ওটা একবার জাস্ট বলে দেবো, কিন্তু এখন বেশি বলবো না। এবার দেখো, মন দিয়ে আমার কথা শুনবো। এটা নিয়ে কারণ কি বলতো, এই যে এখন প্যানক্রিয়াস যেটা পড়াচ্ছি, এটা নিয়ে অনেক কেস বেসড কোয়েশ্চেন দেয়। ডাইজেশনে আমরা পড়েছিলাম প্যানক্রিয়াস ডাইজেস্টিভ এনজাইম সিক্রিট করে। প্যানক্রিয়াটিক জুস যেটা ডাইজেশনে হেল্প করে, তাই না? ডাইজেস্টিভ এনজাইম সিক্রিট করে। তো সেটা প্যানক্রিয়াসের কোন পার্ট বলতো, এক্সোক্রাইন না এন্ডোক্রাইন? আমি আগের দিন বলেছিলাম প্যানক্রিয়াস ইজ কল্ড মিক্সড গ্ল্যান্ড, তাই না? যেখানে প্যানক্রিয়াসের একটা পোর্শন আছে যেটাতে ডাক্ট আছে, যেটাতে আবার ডাক্ট নেই। তাহলে প্যানক্রিয়াসের, হ্যাঁ, এটা কোন পার্ট? এক্সোক্রাইন। এটা ডাক্ট দিয়ে ডাইজেস্টিভ এনজাইম গুলোকে সিক্রিট করে। কিন্তু প্যানক্রিয়াসের আবার একটা এন্ডোক্রাইন পার্টও আছে। এই এন্ডোক্রাইন পার্ট দিয়ে প্যানক্রিয়াস আবার কি সিক্রিট করতে পারবে বলতো? হরমোনস সিক্রিট করতে পারবে। তো এই এন্ডোক্রাইন পার্টে 3 রকমের সেল হয়। 3 রকমের সেল হয়। একটা হচ্ছে আলফা সেল, একটা হচ্ছে বিটা সেল, আর একটা হচ্ছে তোমার ডেল্টা সেল। মানে এবিসি ওই হিসাবে আর কি। আচ্ছা, মানে এবিসি, এবিসি ডি, তো এটা আলফা বিটা গামা না করে ডাইরেক্ট ডেল্টা। এবার আলফা সেল থেকে সিক্রিট হয় একটা হরমোন যেটার নাম হচ্ছে গ্লুকাগন। মন দিয়ে শুনছো তো? সিলেবাসে নেই। বিটা সেল থেকে যেটা সিক্রিট হয় তার নাম হচ্ছে ইনসুলিন, যেটা সিলেবাসে আছে। ডেল্টা সেল থেকে যেটা সিক্রিট হয় সেটার নাম হচ্ছে সোম্যাটোস্ট্যাটিন। সোম্যাটোস্ট্যাটিন, যেটাও সিলেবাসে নেই। কিন্তু জিনিসগুলো সোজা, তাই একটু জেনে রাখা ভালো। আমরা তাহলে প্যানক্রিয়াসের শুধুমাত্র এই হরমোন পার্ট, এই চ্যাপ্টারে শুধুমাত্র হরমোন যে পার্টটা, এটাতেই শুধু ফোকাস করব। ঠিক আছে? কি হয় যখন আমাদের এই গ্লুকাগন, ইনসুলিন আর সোম্যাটোস্ট্যাটিনের নামটা এখানে রাখলাম, খাবার খাওয়ার পরে, ধরো নাও দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করলাম, ভাত টাত খেলাম, আমাদের না ব্লাড সুগার লেভেল বেড়ে যায়, বুঝলাম? কারণ খাবারের, ভাতের মধ্যে কার্বোহাইড্রেট থাকে, রুটি ব্রেড এগুলোর মধ্যে কি থাকে? কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট মানে কি? সুগার। তো আমাদের ব্লাড সুগার লেভেলটা বেড়ে যায়। এবার কিছু সুগার মানে গ্লুকোজ, কিছু সুগারকে আমরা এনার্জি তৈরি করার জন্য ইউজ করি। সে ধরে নাও তুমি লাঞ্চে 100টা কার্বোহাইড্রেট খেয়েছো, কথার কথা, ওই 100টার মধ্যে মনে করো তুমি 60টা কার্বোহাইড্রেট দিয়ে এনার্জি বানিয়ে নিলাম। রেসপিরেশন আমরা পড়েছি, অ্যারোবিক রেসপিরেশন, ওটা দিয়ে আমরা এনার্জি বানিয়ে নিলাম। সেই এনার্জি বানিয়ে আমরা কাজ টাজ করলাম, আমাদের বডির কাজ, বডির ভিতরে যে কাজগুলো হচ্ছে, হার্টবিট, ব্রেনের কাজ, হাঁটা চলা, সেই কাজগুলো। 100টার মধ্যে 60টা কার্বোহাইড্রেট আমরা ইউজ করলাম, কিন্তু বাকি 40টা কার্বোহাইড্রেট, বাকি 40টা গ্লুকোজ কি হবে? সেই 40টা গ্লুকোজ ব্লাডের মধ্যে রাখা যাবে না। তো আমাদের কি হয়, খাবার খাওয়ার পরে কি হয়, ব্লাড সুগার লেভেল হাই হয়ে যায়। ব্লাড সুগার লেভেল হাই হয়ে যায় মানে ব্লাডের মধ্যে তুমি ভাবো সুগার আছে, হাই লেভেল। এবার এখানে সুগার বলতে এখন আপাতত তোমরা গ্লুকোজকেই কনসিডার করো, গ্লুকোজ, ব্লাডের মধ্যে গ্লুকোজ লেভেল হাই আছে।
এবার ব্লাডের মধ্যে গ্লুকোজ লেভেল হাই রাখা যাবে না, আমরা করি কি, এই গ্লুকোজটাকে আমরা স্টোর করে নিই। ওই যে যে বললাম 40টা এক্সট্রা সুগার যেটা ইউজ হলো না, ওটাকে আমরা স্টোর করব। কোথায় স্টোর করব? আমরা লিভারে স্টোর করি, আমরা মাসলে স্টোর করি। কিন্তু স্যার ওইটা কি গ্লুকোজ ফর্মেই আমরা স্টোর করব? না, ওটাকে আমরা গ্লাইকোজেন ফর্মে আমরা স্টোর করব। গ্লুকোজটাকে আমরা গ্লাইকোজেন ফর্মে আমরা স্টোর করব। এবার এই কনভার্সনটা করতে হেল্প করে হচ্ছে ইনসুলিন। কি করে? প্যানক্রিয়াস থেকে যেটা সিক্রিট হয়, ইনসুলিন হরমোন। তাহলে ব্লাড সুগার যেটা লেভেল যেটা হাই ছিল, হাই থেকে এখন ব্লাড সুগার লেভেলটা হয়ে যাবে নর্মাল। ব্লাড সুগার লেভেল কি রকম হয়ে যাবে? নর্মাল হয়ে যাবে। জিনিসটা বুঝলা? তো গ্লুকোজকে গ্লাইকোজেনে কনভার্ট করাকে বলা হয় গ্লাইকোজেনেসিস। গ্লাইকোজেনেসিস নেই সিলেবাসে এই টার্মটা, আমি তাও এক্সট্রা ভাবে বললাম, গ্লাইকোজেনেসিস। আচ্ছা স্যার, ধরে নাও আমরা খুব খাটাখাটনি করলাম, একটু মনে করো রাতে একটু বেশি পড়াশোনা করলাম, তখন আমাদের ব্রেন অনেক এনার্জি খায়, তখন আবার হয়ে যায় কি ব্লাড সুগার লেভেল কমে যায়। ব্লাড সুগার লেভেল কমে গেল। আবার ব্লাড সুগার লেভেল যদি কমে যায় আর তোমার ব্রেন যদি সুগার না পায়, তখন কিন্তু আবার কি বলতো কোমায় চলে যাবে পেশেন্ট। হ্যাঁ, ব্লাড সুগার লেভেল যদি ব্লাডের মধ্যে সুগার, ব্লাডই ব্রেনকে সুগারটা সাপ্লাই করছে, কিন্তু ব্লাডে যদি সুগার না থাকে তাহলে ব্রেন কিভাবে সুগার পাবে, ব্রেন কিভাবে এনার্জি বানাবে, তাই কি না? তখন হয় কি, এই লিভার বা মাসেলের মধ্যে স্টোর করে রাখা গ্লাইকোজেনকে আবার আমরা গ্লুকোজে কনভার্ট করে ব্লাড সুগার লেভেল যেটা লো ছিল ওটাকে আবার নর্মাল করে দিই। মানে আমাদের মোট কথা, আমাদের ব্লাড সুগার লেভেল সবসময় নর্মালে রাখতে হয়, এই মোটামুটি 12 mg/dL এরকম, বেশিও না কমও না। এবার স্যার যখন ব্লাড সুগার লেভেল কমে গেল, তখন ওটাকে কে নর্মাল করলো? ওটা করলো হচ্ছে গ্লুকাগন। হ্যাঁ ওটাই তো, ওদের তার মানে ইনসুলিন ঠিক করে তৈরি হয় না। কি বললাম? বলছি, তাহলে গ্লুকোজ, গ্লাইকোজেনকে আবার আমরা গ্লুকোজে কনভার্ট করে ব্লাডের মধ্যে আবার ওটাকে পাঠিয়ে দিই। এবার এইটাকে আবার বলে গ্লাইকোজেনোলাইসিস। এটাকে বলে গ্লাইকোজেনোলাইসিস। এটাও সিলেবাসে নেই এই টার্মটা, গ্লুকাগনও সিলেবাসে নেই, শুধু ইনসুলিন আছে। আর আরেকটা যেটা বললাম সোম্যাটোস্ট্যাটিন, ও কি করে? সোম্যাটোস্ট্যাটিন, সোম্যাটোস্ট্যাটিন হচ্ছে ইনসুলিন আর গ্লুকাগনের যে লেভেলটা ওটাকে কন্ট্রোল করে। ইনসুলিন আর গ্লুকাগনের লেভেলটাকে কন্ট্রোল করে। তো কনসেপ্টটা বুঝতে পারলা তো? জিনিসটা কি, ব্লাড সুগার লেভেল বেড়ে গেল, ইনসুলিন ওটাকে সুগারটাকে গ্লাইকোজেনে কনভার্ট করে লিভারে স্টোর করে ব্লাড সুগার লেভেলকে নর্মাল করে দিলে। আর ব্লাড সুগার লেভেল যখন কমে যায়, তখন এই লিভারের গ্লাইকোজেনকে আবার গ্লুকোজে কনভার্ট করে ব্লাড সুগার লেভেলকে নর্মাল করে। এটাই। তো এবার ব্যাপারটা হচ্ছে যে যদি কারোর বডিতে ইনসুলিন ঠিকঠাক করে সিক্রিট যদি না হয়, কারোর বডিতে যদি ইনসুলিন কম থাকে, তাহলে এই কনভার্সনটা কি হবে? এই কনভার্সনটা কি হবে? তাহলে কি ব্লাডের মধ্যে সুগার লেভেল সব সময় হাই থাকবে। ওই কন্ডিশনটাকে বলে ডায়াবেটিস। ওই কন্ডিশনটাকে বলে ডায়াবেটিস। তখন ডায়াবেটিস পেশেন্টের তাহলে উপায় কি স্যার? ব্লাড সুগার লেভেল কিভাবে ও কম নর্মাল করবে? ওকে ডায়েট কন্ট্রোল করতে হবে, এমন খাবার খেতে হবে যেই খাবারে অত বেশি সুগার নেই, এক। 2 নম্বর, ওকে এক্সারসাইজ করতে হবে যাতে ওর মেটাবলিজমটা ঠিক করে হয়। এই যে এটা কিন্তু মেটাবলিজম, কিন্তু মেটাবলিজম, এই কনভার্সন গুলোকে মেটাবলিজম বলি। তো মেটাবলিজম যদি ঠিক করে হয়, আর যদি তাও না হয় তাহলে সিভিয়ার কন্ডিশনে কি করতে হবে? ইনসুলিনকে ইনজেক্ট করতে হবে, ইনজেকশনের মাধ্যমে ইনসুলিন নিতে হবে, দিনে 1 বার 2 বার এরকম হবে। বুঝতে পারলা জিনিসটা? তাহলে এটা খুব সহজ জিনিস। তো তোমাকে শুধু ইনসুলিনটাই মনে রাখতে হবে, প্যানক্রিয়াসের ফাংশন। হ্যাঁ, ব্লাড সুগার লেভেল যদি কমে যায়, তাহলে তোমার ব্রেন যদি সুগার না পায় তাহলে ব্রেন এনার্জি পাবে না। ওটাও তো অতটাও কম না যে ঘুমায় চলে যাচ্ছে।
তাহলে দেখো প্যানক্রিয়াসের লোকেশন তো আমরা সবাই জানি, জাস্ট বিলো দা স্টমাক ইন দা বডি। প্যানক্রিয়াস কোন হরমোন সিক্রিট করে? ইনসুলিন। আর ইনসুলিনের ফাংশন কি? ইনসুলিন হরমোন ইজ টু লোয়ার দা ব্লাড সুগার লেভেল অর ব্লাড গ্লুকোজ লেভেল। এটাকে ব্র্যাকেট করো। আর ডেফিসিয়েন্সি, ডেফিসিয়েন্সি মানে কি? ইনসুলিন কম, ডেফিসিয়েন্সি অফ ইনসুলিন হরমোন হলে কি হবে? ডায়াবেটিস হয়ে যাবে, ডায়াবেটিস। ডায়াবেটিসের মানে কি? লার্জ কোয়ান্টিটি অফ সুগার ইন দ্য ব্লাড অ্যান্ড ইভেন ইউরিন, পেচ্ছাপের মধ্যেও সুগার বেড়ে যাবে। তো ইনসুলিন হরমোন কন্ট্রোলস দ্য মেটাবলিজম অফ সুগার। এখান থেকে এত অব্দি ব্র্যাকেট করে দাও। এইবার স্যার ডায়াবেটিসকে কিভাবে কন্ট্রোল করা যায়? ডায়াবেটিসকে কন্ট্রোল করার উপায় হচ্ছে এই যে persons are advised to by doctors to take less sugar in their diet, ঠিক আছে? তারপরে হচ্ছে কন্ট্রোলিং ডায়েট, রিডিউসিং ওয়েট, ওয়েট কমাতে হবে, এক্সারসাইজ করতে হবে, মেডিসিন নিতে হবে। আর যদি খুব খারাপ কন্ডিশন হয়ে যায়, সেভিয়ার ডায়াবেটিস যদি হয়ে যায়, তাহলে ইনজেকশন অফ ইনসুলিন নিতে হবে, ইনসুলিনের ইনজেকশন নিতে হবে। পেয়েছো তো সব? বই আনবা কিষান, বই না আনলে কিন্তু বই কেন আনবি? তাহলে আসবা না কিন্তু। এইবার চলে আসো অ্যাড্রিনাল গ্ল্যান্ড। অ্যাড্রিনাল গ্ল্যান্ড একটা দারুণ মজার গ্ল্যান্ড। আমি কৃষাণকে বললাম, কৃষাণ যাও তো 100 মিটার দৌড়াও তো, ঠিক আছে? হয়তো দৌড়াই দিবা, দৌড়াই দেওয়ার পরে হয়তো না দৌড়াই দিব, দৌড়াই তো দিবাই, কিন্তু ব্যাপারটা হচ্ছে নর্মাল কন্ডিশনে একটা, মনে করো হেলথি পার্সন, একটু মোটা সোটা পার্সন, ওকে বলবা যে একটু দৌড়ায়, দৌড়ায় দিয়ে চালাবি না, যাবো না। ওকে বলবা যে পাঁচিলে উঠতো, পারবেই না। ও বলবা গাছে উঠতো, পারবে না, উঠবেই না। কিন্তু ওর পিছনে যদি একটা পাগলা কুত্তা দৌড়ায়, 100 মিটার কি 200 মিটার দৌড়াই দিয়ে 5 মিটার কি পাঁচিল, ও 10 মিটার উঁচু পাঁচিলে উঠে যাবে নিজেকে বাঁচানোর জন্য। কি গাছ, ও নারকেল গাছেও চলে যাবে। এই সুপারম্যানটা হয়ে গেল কি করে? অ্যাড্রিনাল গ্ল্যান্ডের থেকে অ্যাড্রিনালিন হরমোন সিক্রিট হয়। ওই অ্যাড্রিনালিন হরমোন এই 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 এমার্জেন্সি সিচুয়েশনে তোমার হচ্ছে ফাইট করতে বা ফ্লাইট মানে পালাতে হেল্প করে। আমি এক জিনিস বুঝলাম, মানে অ্যাক্সিডেন্ট হলো সঙ্গে সঙ্গে কিছু হলো না, পরে গিয়ে যে অজ্ঞান হয়ে গেল, ওটা কি? ওটাও এটার জন্য না, ওটা এটার জন্য। অ্যাড্রিনাল গ্ল্যান্ড, তো দেখো অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে এমার্জেন্সি হরমোন বলে। অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে এমার্জেন্সি হরমোন বলে। অ্যাড্রিনাল গ্ল্যান্ডের লোকেশন দেখে নাও কিডনির ওপরে, এই যে বইতে যে ছবিটা আছে, ছবিটাতে অ্যাড্রিনাল গ্ল্যান্ডের লোকেশন দেখে নাও কোথায় আছে। পেয়েছো? অ্যাড্রিনাল গ্ল্যান্ড এই যে কিডনির ঠিক ওপরে, হ্যাঁ সাদাটা, নিচে কিডনি, ওপরেরটা অ্যাড্রিনাল গ্ল্যান্ড। এবার দাঁড়াও, কথা বলো না, কথা বলো না, কথা বলো না। তো জিনিসটা বোঝো, একটা লোক একটা এমার্জেন্সি সিচুয়েশনে পড়ে গেছে, এমার্জেন্সি সিচুয়েশনে পড়ে গেছে। যে এমার্জেন্সি সিচুয়েশনটা যে কোনো কিছু হতে পারে। ওকে মনে করো একটা অক্স ষাঁড় তাড়া করলো, ও পিছনে সাপ লেগে গেল, ওর পিছনে একটা ভূত ধাওয়া করলো, বা ওকে কেউ পাঞ্চিং করতে আসলো, বা ওর সাইকেল চালাচ্ছে, চালাতে চালাতে হঠাৎ করে সামনে একটা বাইক চলে আসলো, যে কোনো এমার্জেন্সি সিচুয়েশন হতে পারে। তখন হবে কি? অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে কি সিক্রিট হবে? অ্যাড্রিনালিন সিক্রিট হবে। বোঝো কিন্তু এই জায়গাটা। এবার অ্যাড্রিনালিন আমাদের বডির 3টা পার্টকে ডাইরেক্টলি এফেক্ট করে। অ্যাড্রিনালিন আমাদের বডির 3টা পার্টকে ডাইরেক্টলি এফেক্ট করে। এক হচ্ছে লাংস, 2 হচ্ছে হার্ট, 3 হচ্ছে বডি টিস্যু অর সেলস, বডি টিস্যু অর সেলস। দেখবা যখনই
আমরা কোনো এমার্জেন্সি সিচুয়েশনে পড়ি, আমরা খুব প্যানিক করি, আর আমরা হাঁপাতে শুরু করি, হ্যাঁ কি না? তার মানে লাংসে অ্যাড্রিনালিন কি কি এফেক্ট করে? ইনক্রিজ দ্য ব্রিদিং রেট, ইনক্রিজ দ্য ব্রিদিং রেট, ব্রিদিং রেটটা বেড়ে যায়, আমরা হাঁপাতে শুরু করি। আর যত বেশি ব্রিদিং করব, আমাদের ব্লাডের মধ্যে অক্সিজেন লেভেলও বাড়তে থাকবে। ইয়েস অর নো? এইবার হবে কি, এই অক্সিজেনেটেড ব্লাডটা কোথায় চলে যাবে? হার্টে, হার্টের লেফট অ্যাট্রিয়ামে চলে যাবে, লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টা দিয়ে গোটা বডিতে চলে যাবে, হ্যাঁ কি না? এইবার হার্টেরও হার্টবিটটাকে বাড়িয়ে দেয়, ইনক্রিজ হার্টবিট, অ্যাড্রিনালিন হরমোন। এবার হার্টবিট যদি খুব খুব ফাস্ট যদি হার্ট বিটিং হয়, তাহলে ব্লাড প্রেশারও বেড়ে যাবে। ইয়েস অর নো? ইনক্রিজ দ্য ফ্লো অফ ব্লাড ফ্লো অ্যান্ড ব্লাড প্রেশার। তাহলে যত বেশি ব্লাড প্রেশার হবে, তাহলে আর্টারি দিয়ে এই অক্সিজেনেটেড ব্লাডটা তত বেশি করে বডি টিস্যু বা বডি সেলে, তোমার মাসেলে গিয়ে পৌঁছে যাবে, তাই কি না? এইবার 3 নাম্বার অ্যাড্রিনালিন যেখানে এফেক্ট করে সেটা হচ্ছে তোমার বডি টিস্যু বা বডি সেল, বডি টিস্যু বা বডি সেল। তো এটা মনে করো তোমার বডি টিস্যু বা বডি সেল। এবার অ্যাড্রিনালিন কি করে? সেলের মধ্যে ফুড আর অক্সিজেনের ইনটেকটাকে বাড়িয়ে দেয়। তখন সেলের মধ্যে তত বেশি করে ফুড মানে গ্লুকোজ ঢুকতে থাকে, আর এই অক্সিজেনেটেড ব্লাডটা যেটা আসলো, এই অক্সিজেনটাও তোমার সেলের মধ্যে ঢুকতে থাকে। এবার অক্সিজেন গ্লুকোজকে কি অ্যারোবিক রেসপিরেশন করবে, অ্যারোবিক রেসপিরেশন করে তোমার কার্বন ডাই অক্সাইড, ওয়াটার আর প্রচুর এটিপি তৈরি করবে, হ্যাঁ কি না? এটিপি মানে কি? এনার্জি। এই এনার্জি দিয়ে তখন এটিপি প্রোডাকশনও অনেক হাই হয়ে যাবে। এই এত হাই এটিপি বা এত হাই এনার্জি দিয়ে তখন ও এই এমার্জেন্সি সিচুয়েশনকে ট্যাকল করবে। তখনই ও প্রাচীরের উপরে উঠে যাবে, গাছের উপরে উঠে যাবে, দৌড়ায় পালাবে, আর না হলে ডিফেন্ড করবে নিজেকে। কথাটা বুঝলা জিনিসটা? তাহলে এইটাই হচ্ছে অ্যাড্রিনালিন হরমোন। এইভাবেই একটা লোক সুপারম্যান হয়ে যাবে অ্যাড্রিনালিন রাশের জন্য এমার্জেন্সি সিচুয়েশনে। প্রথমে কি বললাম? ব্রিদিং রেট বাড়বে, তাহলে ব্লাডে অক্সিজেন বাড়বে, সেই ব্লাডটা চলে যাবে হার্টে, হার্টবিট বাড়বে, হার্টবিট বাড়লে ব্লাড প্রেশার ব্লাড ফ্লো বাড়বে, তা এই অক্সিজেনের ব্লাডটা চলে যাবে টিস্যুতে, টিস্যুর মধ্যে কি এই অক্সিজেনের আর ফুডের এন্ট্রি বেশি করে হতে থাকবে। সেই ফুডটাকে অক্সিজেন অ্যারোবিক রেসপিরেশন করে অনেক বেশি এনার্জি তৈরি করবে, আর ওই অনেক এনার্জি দিয়ে তখনও এমার্জেন্সি সিচুয়েশনকে ট্যাকল করবে, এমার্জেন্সি সিচুয়েশনকে কি করবে? ট্যাকল করবে। তাহলে এইটাই হচ্ছে তোমার অ্যাড্রিনালিনের ফাংশন। যে অ্যাড্রিনালিন কি, প্রথমে তোমার অ্যাড্রিনালিনের ইয়েটা মার্ক করে নাও, লোকেশন, লোকেটেড অন দা টপ অফ দা 2 কিডনিস। তারপরে কোন হরমোন সিক্রিট করে? অ্যাড্রিনালিন হরমোন। তারপরে এখান থেকে ফাংশন কি কি বললাম? হার্ট রেট বাড়িয়ে দেয়, ব্রিদিং রেট বাড়িয়ে দেয়, ব্লাড প্রেশার বাড়িয়ে দেয়, কার্বোহাইড্রেট মেটাবলিজম মানে গ্লুকোজ থেকে তোমার এনার্জি তৈরি হওয়াটা অনেকটা বাড়িয়ে দেয়। আর তখনই কি হয়? তোমার ওই পার্সনটা যদি ফ্রাইটেন্ড অর এক্সাইটেড থাকে, তখন মানে সিচুয়েশনকে, এই যে দেখো, কি বলেছে যে ইট স্পিডস আপ হার্টবিট অ্যান্ড ব্রিদিং, রেইজেস ব্লাড প্রেশার অ্যান্ড অ্যালাউজ মোর গ্লুকোজ টু গো ইনটু দ্য ব্লাড টু গিভ আস এ লট অফ এনার্জি কুইকলি টু ফাইট অর ফ্লাইট। ফ্লাইট মানে কি? পালাতে হেল্প করে। সেই জন্য অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে অনেক সময় কি বলে? এই যে দেখো, গ্ল্যান্ড অফ এমার্জেন্সি, খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা। অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে গ্ল্যান্ড অফ এমার্জেন্সি কেন বলে? তো এই সেম জিনিসটাই দেখো, আমি চ্যাপ্টারের শুরুতে আমি একটা জায়গায়, মানে চ্যাপ্টারের শুরুতে না তো, মানে এই পার্টটার শুরুতে আমি বলেছিলাম এটা আমি পরে পড়াবো। এই যে দেখো, এই জায়গাটা, এই জায়গাটা, এই যে দেয়ার আর টু অ্যাড্রিনাল গ্ল্যান্ডস, পেয়েছো?
There are two adrenal glands in our body, top of the kidney. Emergency situation like danger, anger, excitement বলেছিলাম, কিন্তু তখন এটা বুঝায়নি। কেন? কারণ তখন বললে এটা বুঝতে পারতাম না। এই যে দেখো এখান থেকে লেখা আছে, the adrenaline hormone increases our heartbeat, breathing rate, blood flow into muscle and causes liver to put more stored glucose into our blood. লিভার থেকে গ্লুকোজ ব্লাডের মধ্যে যেতে শুরু করে। আর এটার জন্য কি আমরা লট অফ এনার্জি তৈরি করি আমাদের বডিতে ভেরি ভেরি কুইকলি। আর এটা এটা দিয়ে হেল্প আস টু রান অ্যাওয়ে ভেরি ফাস্ট ফ্রম দ্য ডগ টু সেভ আওয়ার সেলস। ইন দিস ওয়ে adrenaline hormone prepares our body to run away very fast from frightening objects। এত অব্দি ব্র্যাকেট করে দাও। আবার অনেক সময় ফাইট করতেও হেল্প করে। ফাইট, ধরে নাও কোনো তুমি ফাইটে পড়ে গেছো, তখন আমরা খুব এক্সাইটেড হয়ে যাই বা অ্যাংরি হয়ে যাই, তখনও অ্যাড্রিনালিন হরমোন সিক্রিট হতে শুরু করে, হার্টবিট বাড়িয়ে দেয়, ব্রিদিং রেট বাড়িয়ে দেয়, অনেক এনার্জি তৈরি করায়, আর তখন আমরা ফাইট করি। সবগুলো অ্যাড্রিনালিনের জন্য। তুমি চমকে গেলা, ভূতের ভয়, ভূতের ইয়ে দেখছো, ফিল্ম দেখছো, চমকে গেলা, এগুলো অ্যাড্রিনালিনের জন্য, হার্টবিট বেড়ে যায়, তাই না? এইগুলো। তাহলে অ্যাড্রিনাল গ্ল্যান্ড বা অ্যাড্রিনালিন হরমোন রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে বলো, যে স্যার আরেকবার এই জায়গাটা বললে ভালো হয় বা কিছু, আমি আবার বলে দেবো। পারবা তো? খুব ইম্পর্টেন্ট। এইবার চলে আসো টেস্টিস অ্যান্ড ওভারিস। রিপ্রোডাকশন চ্যাপ্টারে আমরা এটা পড়বো আরো ডিটেলে। টেস্টিস ইজ দ্য মেল রিপ্রোডাক্টিভ অর্গ্যান অফ মেল। টেস্টিস হচ্ছে ছেলেদের মেল রিপ্রোডাক্টিভ অর্গ্যান। তো টেস্টিস থেকে তোমার হচ্ছে একটা সেক্স হরমোন সিক্রিট হয়, যেটার নাম হচ্ছে টেস্টোস্টেরন। এই টেস্টোস্টেরনের ফাংশন কি? মেল ফিচার্স কে ডেভেলপ করানো, মেল ফিচার্স কে ডেভেলপ করানো, যেমন ডেভেলপমেন্ট অফ মেল সেক্স অর্গানস অ্যান্ড মেল ফিচার্স, যেমন ডিপ ভয়েস, মাস্টাচ, মোচ, দাড়ি, বিয়ার্ড, মোর বডি হেয়ার, এগুলো এগুলো হচ্ছে তোমার টেস্টোস্টেরন হরমোনের জন্য হবে, মেল সেক্স অর্গান গুলো। আর আরো একটা জিনিস হয়, এটা টেস্টিস অলসো মেক্স দ্য মেল গ্যামেট কল স্পার্ম। টেস্টোস্টেরন হরমোন স্পার্ম প্রোডাকশন কেও তোমার হচ্ছে হেল্প করে, স্পার্ম প্রোডাকশনে। কোন সময় থেকে শুরু হয়? অ্যাট দি এজ অফ 13 to 14 ইয়ার্স ছেলেদের ক্ষেত্রে, যেই সময়টাকে বলে পিউবার্টি, মানে যেই সময় ছেলেদের বডি চেঞ্জ হতে থাকে, এটাকে বলা হচ্ছে পিউবার্টি। তাহলে এটা হয়ে গেল টেস্টিস। এবার চলে আসো ওভারি। ওভারি হচ্ছে ফিমেল সেক্স অর্গ্যান, ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গ্যান। তো এটা দুইটা হরমোন তৈরি করে, ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন। খুব মন দিয়ে শুনবা, দুটার আলাদা ব্যাপার আছে কিন্তু। ইস্ট্রোজেন হচ্ছে তোমার যেরকম টেস্টোস্টেরন মেল ক্যারেক্টারস গুলোকে ডেভেলপ করে, ইস্ট্রোজেন হচ্ছে ফিমেল ক্যারেক্টার গুলোকে ডেভেলপ করে। যেমন ডেভেলপমেন্ট অফ ফিমেল সেক্স অর্গানস, ফিমেল ফিচার্স লাইক ফেমিনিন ভয়েস, সফট স্কিন, তারপরে হচ্ছে, হ্যাঁ ও স্যার, তোমাদেরই তো শোনা যাচ্ছে, আরে না স্যার, আমাদের ভয়েস ফেমিনিন ভয়েস, সফট স্কিন, মেমারি গ্ল্যান্ডস অর ব্রেস্ট, এই জিনিসগুলো হয় তোমার ইস্ট্রোজেনের জন্য। আর ইস্ট্রোজেন কোন সময় থেকে বেশি করে সিক্রিট হতে শুরু করে? মেয়েদের পিউবার্টির সময়। মেয়েদের পিউবার্টি কখন হয়? 10 থেকে 12 বছর বয়সে, একটু আগে হয়। এটা হচ্ছে তোমার, আচ্ছা এখান থেকে এত অবধি একটা করো, এখান থেকে এত অবধি আর একটা করো, ঠিক আছে? এটা হচ্ছে ইস্ট্রোজেনের ফাংশন। স্যার মেয়েদের স্কিন কেন ছেলেদের থেকে বেশি সফট হয়? কারণ মেয়েদের স্কিনের নিচে খুবই পাতলা একটা ফ্যাটের এক্সট্রা লেয়ার থাকে, সেই জন্য খুবই পাতলা। ওই জন্য না, সব মেয়েদের থাকে, রোগা মোটা মোটা বলে না, সব মেয়েদের ওই ফ্যাটটা থাকার জন্য মেয়েদের স্কিন ইজ বেশি বেশি স্মুথ হয় ছেলেদের থেকে। আর প্রোজেস্টেরন হরমোনের ফাংশন কি? প্রোজেস্টেরন হরমোনের ফাংশন হচ্ছে তোমার, এক হচ্ছে প্রেগনেন্সি কে কন্ট্রোল করা। যদি কোনো ফিমেল প্রেগনেন্ট হয়ে যায়, ওর পেটে যদি একটা বেবি থাকে,
সেই বেবিটাকে সাপোর্ট করা। আর একটা হচ্ছে যদি কোনো প্রেগনেন্ট কোনো মেয়ে যদি প্রেগনেন্ট না থাকে, তখন মেয়েদের একটা জিনিস হয় যেটাকে বলে মেনস্ট্রুয়াল সাইকেল অর পিরিয়ডস। প্রত্যেক মাসে মেয়েরা যে ওভামটা তৈরি করে, ওই ওভামটা যদি স্পার্ম দিয়ে ফার্টিলাইজ না হয়, কি বললাম, প্রত্যেক মাসে ফিমেলরা একটা করে ওভাম প্রডিউস করে। সেই ওভামটা যদি স্পার্ম দিয়ে ফার্টিলাইজ না হয়, তাহলে ওই আনফার্টিলাইজড ওভামটা ব্লাড ফ্লো এর সমেত বের হয়ে আসে। ঠিক আছে, ব্লাড ফ্লোটা কি, ইউটেরাসটা ফেটে যায়। ইউটেরাস, এই যে ইউটেরাস হচ্ছে, আমি তোমাদেরকে রিপ্রোডাকশনে পড়াবো মেনস্ট্রুয়েশন। এই ইউটেরাসটার ওয়ালটা ফেটে যায়, ব্লাড গুলো ডিসচার্জ হয়, আর তার সাথে আনফার্টিলাইজড ওভামটাও বাইরে বের হয়ে আসে। তো এই মেনস্ট্রুয়াল সাইকেল এটা কন্ট্রোল করে, ওইটাও করে হচ্ছে তোমার প্রোজেস্টেরন। তাহলে প্রোজেস্টেরনের কাজ আর ইস্ট্রোজেনের কাজ কিন্তু আলাদা, বুঝো কিন্তু। ইস্ট্রোজেন এর কাজ ফেমিনিন ক্যারেক্টারকে ডেভেলপ করানো, আর প্রোজেস্টেরনের কাজ হচ্ছে প্রেগন্যান্সি আর মেনস্ট্রুয়েশনকে কন্ট্রোল করা। আর ওভারির আর একটা ফাংশন কি, ওভারি তো ওভাম তৈরি করে, সেটা ওদের এক্সোক্রাইন গ্ল্যান্ড, এক্সোক্রাইন পার্ট দিয়ে করে। স্যার ফিমেল বলতে আগে ফিমেল, ফিমেলদের হ্যাঁ, ফিমেলকে আগে ছেলেদের তোমার হচ্ছে 13 থেকে 14 বছর, আর মেয়েদের 10 থেকে 12 বছর। আগে কেন আগে কেন করে, কারণ মেয়েদের ওভারিতে ওভাম প্রোডাকশন কখন শুরু হয় জানো, মেয়েরা যখন তার মায়ের পেটে থাকে তখন থেকে। আহ, এবার ওটা পরে পড়াবো, হলো ক্লাস 12 এর পড়া। এবার চলে আসো ফিডব্যাক মেকানিজম। শোনো, ফিডব্যাক মেকানিজম খুব মন দিয়ে শুনবা। ফিডব্যাক মেকানিজম, ধরে নাও আমি বললাম কি, একজনের ব্লাড সুগার লেভেল, মনে করো হাই। বুঝতে পারলাম কথাটা, ব্লাড সুগার লেভেল কি বললাম, হাই। তাহলে যখনই এটা হাই হবে, তখন হাইপোথ্যালামাস হাইপোথ্যালামাস পিটুইটারিকে সিগন্যাল পাঠাবে। আমি আগের দিন বুঝিয়েছি না এটা, যে হাইপোথ্যালামাস পিটুইটারিকে কন্ট্রোল করে, আর পিটুইটারি অন্য গ্ল্যান্ড গুলোকে কন্ট্রোল করে না। সেই জন্য হাইপোথ্যালামাস, পিটুইটারি ছিল মাস্টার গ্ল্যান্ড, আর হাইপোথ্যালামাস কি ছিল, মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। তাহলে তখন হাইপোথ্যালামাস পিটুইটারিকে সিগন্যাল পাঠাবে, পিটুইটারি তখন তোমার প্যানক্রিয়াসকে সিগন্যাল পাঠাবে। এখনই পড়ালাম না, ব্লাড সুগার লেভেলকে কে কন্ট্রোল করে, প্যানক্রিয়াসের ইনসুলিন হরমোন। তো প্যানক্রিয়াসকে সিগন্যাল পাঠাবে, তখন প্যানক্রিয়াস ইনসুলিন হরমোন সিক্রিট করবে, ইনসুলিন হরমোন ব্লাড সুগার যেটা হাই ছিল ওটাকে গ্লাইকোজেনে কনভার্ট করে লিভারে স্টোর করে ব্লাড সুগার লেভেলকে নর্মাল করে দেবে, এবার আমাকে কমন সেন্স দিয়ে বলবা, ব্লাড সুগার লেভেল নর্মাল হওয়ার পরেও যদি ইনসুলিন সিক্রিশন হতেই থাকে, তাহলে কি হবে বলতো, বেশি ব্লাড সুগার লেভেল বেশি কমে যাবে, তখন নর্মাল থেকে আরো কি হয়ে যাবে, লো হয়ে যাবে। সেটা আবার মুশকিল। যে কোনো হরমোন, আমি এখানে ইনসুলিন দিয়ে বোঝাচ্ছি ঠিকই, কিন্তু এটা যে কোনো হরমোনের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। আমাদের বডিতে হরমোন সিক্রিশন হয় খুবই কম, কিন্তু ভেরি প্রিসাইজ, খুবই কম। মানে কি বলবো, মানে একটা ইনজেকশনে এক ড্রপের যেটুকুনি, গোটা বডিতে ওইটুকুনি মনে করে ইনসুলিন সিক্রিট হচ্ছে, কিন্তু সেটাও খুবই প্রিসাইজ। ওর থেকে একটু বেশি হয়ে গেলেও মুশকিল, ওর থেকে একটু কম হলেও মুশকিল। তো যাতে এই তোমার নর্মাল ব্লাড সুগার লেভেলটা যাতে, মানে ইনসুলিন যাতে বেশি সিক্রিট না হয়, আমার কথাটা বোঝো। ব্লাড সুগার লেভেল যখনই নর্মাল হয়ে গেল কি না, তখনই ইনসুলিন হাইপোথ্যালামাসকে একটা নেগেটিভ ফিডব্যাক পাঠাবে, প্লাস ইনসুলিন পিটুইটারিকেও একটা নেগেটিভ ফিডব্যাক পাঠাবে, যে ব্লাড সুগার লেভেল নর্মাল হয়ে গেছে, এখন আমার সিক্রিশনটা বন্ধ করো। তখন হাইপোথ্যালামাস পিটুইটারিকে সিগন্যাল পাঠানো বন্ধ করবে, পিটুইটারি প্যানক্রিয়াসকে সিগন্যাল পাঠানো বন্ধ করবে, প্যানক্রিয়াস তখন ইনসুলিনের সিক্রিশনও বন্ধ করে দেবে, ব্লাড সুগার লেভেল নর্মালি থাকবে, লো হবে না। বুঝতে পারলা কথাটা, এইটাকেই বলা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। নার্ভাস সিস্টেম দিয়ে হয় না, এটা কেমিক্যাল দিয়ে হয়, হরমোন দিয়েই হয়। হরমোন নিজের সিক্রিশন নিজেই কন্ট্রোল করে, যেমন ইনসুলিন নিজের সিক্রিশন নিজেই কন্ট্রোল করবে,
যে ও নিজেই হাইপোথ্যালামাস আর পিটুইটারিকে সিগন্যাল পাঠালো, আর তখন হাইপোথ্যালামাস পিটুইটারি পিটুইটারি তখন প্যানক্রিয়াস কে সিগন্যাল পাঠানো বন্ধ করে দিল। বুঝতে পারলাম কথাটা? এটা আমি ইনসুলিন দিয়ে বললাম, এটা গ্রোথ হরমোনের ক্ষেত্রেও সেম জিনিস, তোমার অ্যাড্রিনালিনের ক্ষেত্রেও সেম জিনিস, টেস্টোস্টেরন প্রোজেস্টেরন সব ক্ষেত্রে এটা ব্যাপার একই, যে আমাদের বডিতে এক্সেস অর ডেফিসিয়েন্সি অফ হরমোন হ্যাজ হার্মফুল এফেক্ট। বেশিও ভালো না, এক্সেস মানে বেশিও ভালো না, ডেফিসিয়েন্সি মানে কমও ভালো না। তো এই যে যেমন মনে করো যাদের ডায়াবেটিস হচ্ছে, তাদের মানে কি, তাদের ইনসুলিন কম সিক্রিট হচ্ছে, তাই না? ডেফিসিয়েন্সি অফ